আপনারা এতক্ষণে ব্যানার এবং হেডলাইন দেখে নিশ্চয়ই চিন্তা করছেন হঠাৎ করে কি এমন মিটিং হলো পিনাকি ভট্টাচার্য, লামিয়া মোর্শেদ এবং ডাক্তার ইউনূসের বিরুদ্ধে। হ্যাঁ, এটা হচ্ছে যে গত পরশুদিন রাতে পিনাকি ভট্টাচার্য গিয়েছিল আপনার ডাক্তার ইউনূসের সাথে দেখা করতে। ইউনূসের যে বাসা আছে প্যারিসে, বারিয়াসাটা পড়েছে আপনার প্যারিস ৮, ৭ এবং ১৫। এখানে ৩টা ওয়ার্ড বলতে পারেন, বাংলাদেশের ভাষায় ওয়ার্ড বলতে পারেন, মানে আর ফ্রান্সের ভাষায় আমরা বলি ৭৫,০০৮, মানে ৭৫,০০৮, ৭৫,০০৭ এবং ৭৫,০১৫। ১৫, ৭, ৮ এই তিনটে এরিয়া হচ্ছে যে প্যারিসের সবচাইতে দামি এরিয়া। যেমন আমাদের দেশের ডিউচেস ফিউচেস যেরকম নিরাপদ নিরবিচ্ছিন্ন ওই রকম এরিয়া, মানে এইসব এরিয়া যদি আপনি যদি কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়ে যদি নাড়াইতেও থাকেন রাতের ৩টা বাজে, কেউ এসে আপনারা জিজ্ঞাসা মনে কিরে কি চুরি জাপটা বাজি তো বহুত দূরের বাদ। ওখানে কিছু নেই, সব দামি এরিয়া এবং খুব প্রচন্ড সিকিউর, মানে মানুষের চেয়ে সিভিল পোশাকে মামুরা বেশি, আর ক্যামেরা তো অ্যাভেলেবেল। তো ওই জায়গায় পিনাকি ভট্টাচার্য গিয়েছিলেন। পিনাকি তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন, দীর্ঘ প্রায় ৪ ঘন্টা ছিলেন। ভাগ্যক্রমে যেহেতু ডাক্তার ইউনূস কাকার যেখানে বাড়ি বর্তমানে, সেই এরিয়ায় এবং সে বাড়ি থেকে জাস্ট ১০০ গজ দূরে আমি দীর্ঘ প্রায় ২০ বছর ছিলাম। তো ভাই, আমিও তো বড় লোক না ওই এরিয়া থাকার মতো। আসলে ওখানে যারা ফ্রান্সে আছেন তারা বুঝবেন শব্দটা আমি বললে, বন্দরসম, মানে এটা ১১ তলার উপরে একটা মুরগির খাঁচা বলতে পারেন। মানে আমার এটা ১৩ মেটকারের একটা রুম ছিল। সেই রুম আমি দীর্ঘ ২৫ বছর ছিলাম। এর ভিতরে ওই রুম কিনা হয়েছে, ওই রুম আমি এখনো ভাড়ায় চলে। শেষে ওই এরিয়া পুরোটা চিনি। ওখানে এরিয়া ঢুকতে যে আশপাশের দোকান এগুলো সবই আমার পরিচিত, কারণ এতদিন ছিল। তো পিনাকি যে ওইখানে গিয়েছে এই খবরটা আসলে আমি পাই, এটা হচ্ছে যে পিনাকি গিয়েছে সন্ধ্যা ৭টার পরে। তার মানে তার যে কাজ যেখানে আছে সেখান থেকে কাজ শেষের পরে সে সম্ভবত ৭টা, ৭:৩০ কাজ শেষ করে এরপর হোয়াইট প্লেট নিয়ে ওখানে গেছেন। পিনাকি যদিও প্যারিস শহরে থাকে না, সে বাইরের শহর থেকে, সেখান থেকে এসে সে সেখানে গেছেন। সাথে নিয়ে গেছেন একটা বুকে মানে হচ্ছে যে ফুলের তোড়া। পিনাকি একটা ফুলের তোড়া নিয়ে ডাক্তার ইউনূসের সাথে দেখা করেছেন। সেখানে দীর্ঘ প্রায় ঘন্টা ২ মতো ছিল। তো অবস্থা দৃষ্টি হচ্ছে যে সেইখানে পিনাকির সবচেয়ে ক্লোজ যেই একজন লোক আছে, যে কিনা আগে এক সময় আমারও ক্লোজ ছিল, তার কাছ থেকে সেই আমার ভিডিও কলে দেখাইলো যে দেখেন যাইতেছে পিনাকি দ্য গ্রেট ৩ ইঞ্চি। তোদের মধ্যে কি মিটিং হয়েছে কেউ জানে না। আবার গতকাল বিকাল ৫টার পর থেকে হয়তো আপনারা জানেন যে আপনার ডাক্তার ইউনূস সকালবেলা, তো এটা পত্রিকাতে আসছে, সকালবেলা উনি গিয়েছিলেন আপনার ক্রেডিট এগ্রিকলের একটা ব্যাংক। ওরা ব্যাংক, যে এই সোসাইটি ব্যাংক বিমা ওদের অনেক কিছু আছে। ক্রেডিট এগ্রিকল একটা বড় সোসাইটি, তবে ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি চিনে আমার বাঙালিরা। ক্রেডিট এগ্রিকল এটা বাঙালিরা ব্যাংক হিসেবে বেশি চিনে। তো ওদের একটা কনফারেন্স সেন্টারে সেখানে মিটিং এ গিয়েছিল। ফরাসি একজন মিনিস্টার ছিল সেখানে। তিনি গ্রামীণ ব্যাংক, গ্রামীণ সুদ, লেনদেন এগুলো নিয়ে কথা বলেছেন। তো সবচেয়ে মজার বিষয়টা কি, বিকালবেলা একটা ভিডিও আমাদের এক বাঙালি ভাই তুলে পাঠাইলেন যে পিনাকি এখানে আছে, পিনাকি বলতে সরি ডাক্তার ইউনূস এখানে আছেন এই সে। তবে ঘটনা হচ্ছে যে আসলে ওইখানে উনি যেভাবে ভিডিওটা দেখাইছেন ওইটা হচ্ছে যে আপনার রুই ফুবুক সেন্টনরে, এটা হচ্ছে প্যারিস ৮-এ, বা ম্যাক্সিমাম লোকরা যদি বলেন তাহলে ওরা চিনে হচ্ছে যে কোসেম হপিতালের এরিয়া বা সেন্ট লেজার এরিয়া বললে আমাদের বাঙালিরা মোটামুটি চিনে, সেন্ট লেজার এরিয়া বললে চিনে। সেন্ট লেজার মেট্রো থেকে বের হইয়া হাতের বাম দিকে গেলে ওই
বুকসেন্তনের, এটা প্যারিস আর্টে যে হোটেল তাতে ওকে দেখা গিয়েছে আমাদের ডাক্তার ইউনূস সাহেবকে। সে হোটেলটা হচ্ছে 5 তারকা মানের হোটেল, মানে 5 তারকা। প্যারিস যদিও সবগুলোকে 4 তারকা বলা হয়, কিন্তু এটা 5 তারকা মানের হোটেল। প্যারিসের, ফ্রান্সের 4 তারকা, মানে হচ্ছে যে ওয়ার্ল্ডের অন্য জায়গার 5 তারকা হোটেল। এটা হচ্ছে যে লো ব্রিজটল। এবং সেই হোটেলেই উনি গিয়েছেন, এবং সেইখানে যাওয়ার কারণে সেইখানে ছিল মোটামুটি আমার সাথে পরিচিত এক সময়কার, যেহেতু আমি ফ্রান্সেরও বেশ কিছু হোটেলে আপনার অ্যাজ এ রিসিপশনিস্ট জব করেছি, সে হোটেলে আমার এক কলিগ ছিল। তো আমার ওই মেয়ে কলিগ, সে হচ্ছে আফ্রিকান কলিগ, তারা সেখানে কাজ করে হচ্ছে যে আপনার ইয়ের হিসাবে, আপনার রুম সার্ভিসে কাজ করে, এবং ঝাড়ু মোছা, মানে নেতইয়াস, ফ্রেঞ্চ ভাষায় বলে নেতইয়াস বলে, ওরা ওখানে ফ্লোর ক্লিনিং করে। সুতরাং তাকে আমি ফোন দিলাম যে দেখ, এরকম একটা ভিডিও পাইছি, আমাকে একটু ইনফর্ম কর। তো সে বলছে যে আমি তো এখন কাজে নাই, তুই এক কাজ কর, ওখানে ইয়েতে আপনার রিসিপশনে একটা মেয়ে কাজ করে, এটা হচ্ছে ভার্জিনিয়া স্কোরিডো নাম মেয়েটার, ফিলিপিনে মেয়ে, ন্যাশনালিটি ফ্রেঞ্চ। তারে ফোন দিয়ে, সে এখন কাজে আছে। তখন বাজে আপনার প্রায় সন্ধ্যা 5:30, 5:45 এখানকার। ফোন দিলাম, তা আমি বললাম যে দেখ, ওইখানে সম্ভবত তোর আমাদের যে নোবেল লরিয়েট আছে না আমাদের বাংলাদেশের, এশিয়ার, বলে হ্যাঁ ডাক্তার মোহাম্মদ ইউনূস, বলে যে হ্যাঁ, বলে যে হ্যাঁ ও আসছে। তো আমি বলি যে কে আসছে? বলে যে ও আছে, ওর সাথে ওর কুপিন আছে। কুপিন বলতে ফ্রেঞ্চ ভাষায় কুপিন বলতে বান্ধবীরে বুঝি আমরা। তো কুপিনের নাম সে জানে না, যে কুপিন আছে। তো কুপিন মানে বুঝা হয় লামিয়া মোর্শেদ আছে। আমি যে কি আমাদের একই বাঙালি, হ্যাঁ, বলতেছে হ্যাঁ তোদের ওই ড্রেস পরে আসছে মেয়ে, বুড়া মহিলা একটা ড্রেস পরে আসছে, তোদের ড্রেস, মানে শাড়ি পরা। তখন আমি তার ওই ছবিটা পাঠাইলাম, যেটা আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় দেওয়া আছে, যে মানে ওরা ঘুরতেছে, ওরা আসলে ওই রোডেই, ওই প্যারিস আর্টের ওইখানেই আপনার ইয়ে করতেছিল। ওখানে কফি বার, যেটা এটা হচ্ছে যে ওই বুকসেন্তনের ঢুকার সময় কোনায়, বা ফরাসি যারা আমার ভিডিও দেখেন, ফ্রেঞ্চে যারা দেখেন, তারা যখন আপনার মিরমলিন, আমরা মেট্রো স্টেশন থেকে উঠে যখন কোসেম হসপিটাল দিয়ে যে পাশের যেই রেস্টুরেন্ট গুলো পড়ে, এই রেস্টুরেন্ট গুলা, ওইটার প্রথম রেস্টুরেন্টটা। তখন ও ছবি দেখে বলছে হ্যাঁ, এই মহিলা কুপিন। তাই যখন কার সাথে কি, তখন সে বললো যে এইখানে 4টা রুমে টার্কির কিছু লোক আছে এবং ইসরায়েলের কিছু লোক আছে। 4টা রুম, মানে 4 রুমেই লোক আছে। তো কিছু লোক বলতো ওরা আসলে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে, এরকম হয়তো, এই জন্য কিছু লোক। তো বললো যে ওদের সাথে দেখা করার জন্য কনফারেন্স রুমে ওরা সবাই বসছে। তার জন্য কজন বসছে, ওরা 6 জন থেকে 7 জন পর্যন্ত। এগুলো সত্য। আমি ওখানে বললাম যে কোনো ফরাসি বা কেউ আছে কিনা। তখনও বললো যে না, এখানে যে 4 জন আছে, 4 জনের মধ্যে 2 জন ইসরায়েলের এবং 2 জন টার্কির, ফরাসি কেউ নেই। তো এটা বলার পর আমি বললাম যে তুই কিভাবে জানলি যে টার্কি আর ইসরায়েল? বলে যে ওরা যে রুম বুক করছে, তখন রুম বুক করার সময় যে পাসপোর্ট ডিটেলস আছে, ওইটা দেখে আমি বললাম, কারণ তোমার ওই লোক ডক্টর ইউনূস, উনি আইসা এদের কথাই বলছেন যে 400 কত নাম্বার রুম থেকে কত নাম্বার রুম, 500 কত নাম্বার, এইভাবে বলছে। তখন সে বের করে দিছে। হ্যাঁ, তো ও ওইভাবেই বললো যে আমার এরা মিলে আমাদের কনফারেন্স রুমে আছে, এটা সুইটের কনফারেন্স রুম, যেটা সেইখানে ওরা সবাই বসছে, এরা রাতে ডিনার করবে, ওইখানে কোন একটা মিটিং হচ্ছে, এখানে এরা কথাবার্তা বলছে। সুতরাং এই হচ্ছে কাহিনী। তো বললো যে এর চেয়ে বেশি যদি তুমি কিছু জানতে চাও, তাহলে তুমি আরো 3-4 ঘন্টা পরে আমার ফোন দিয়ে করতে পারো। তাইলে আমি দেখো ডিনারের সময় কারা কারা ডিনার করতেছে, কি কি ডিনার করতেছে, এগুলো সব আমি তোমারে জানাই দিতে পারবো। কারণ সার্ভিসের যারা আছে ওখানে, সুইট রেস্টুরেন্ট সার্ভিসের, ওরাও তো আমাদের কলিগ। তো এই হচ্ছে ঘটনা। এখন ওই আমারও বলতেছে সেই রিসিপশনে, যে রিসিপশনে জিজি ভার্জিনিয়া স্কোরিডো, ডাক নাম জিজি ভার্জিনিয়া স্কোরিডো, তারা আমি
পরে বললাম যে এই বেটা কি এখানে হোটেলে থাকবে? তোমরা জানো ওর নামে তো বুকিং নাই, ওর নামে কোনো বুকিং নাই, এখানে যারা আছে তবে এরা তোমার যে যে দেশে ইসরায়েল এবং টার্কির এরা অনেক উচ্চ পদস্থ, মানে এদের রুমগুলো ভাড়া করেছে হচ্ছে যে টার্কিশ যারা আসছে, 2টা রুম ভাড়া করছে টার্কিশ এম্বাসি এবং 2টা রুম ভাড়া করছে ইসরায়েলি এম্বাসি, মানে জুইফ আছে সব। আর এদের নাম কোনো ভাড়া টাড়া নাই, এরা এখানে থাকবে না। এই হচ্ছে যে মূল কাহিনী। ডাক্তার ইউনুস সেখানে আজকে সারা দিন সকালে করলেন আপনার ক্রেডি এগ্রিকলের আপনার কনফারেন্স রুমে মিটিং, ফরাসি এক মিনিস্টার সহ উনি বুঝাইলেন কিভাবে সুদমুদ খাওয়া যায়, মানুষও বোকা বানানো যায়। বিকেলবেলা তো ওনারা কি করছেন না করছেন, কি মিটিং, এটা পৃথিবীর কেউ জানে না। তবে ঠিক যেহেতু তার একদিন আগে আপনার 3 ইঞ্চি দ্য গ্রেট সে দেখা করেছেন ওয়াইফ সহ একটা ফুলের তোড়া নিয়ে, সুতরাং এটা বলাই বাহুল্য এটা কি হয়েছে সেটা ওনারাই জানেন। আর অনেকে দেখলাম যে ফেসবুকে লেখালেখি করছেন বাঙালিরা কোথায়, বাঙালিরা কোথায়, ওখানে যায় ওরা মারেন না কেন, থাপ্পড় মারেন না কেন। মূল কাহিনী হচ্ছে কি জানেন, এই এরিয়াটা এমন একটা এরিয়া যে এইখানে আমাদের কোনো বাঙালি ওই এরিয়ায় থাকে না, হাজার হাজার শত শত বাঙালি নাই, কালে ভদ্রে 2-1 বাঙালি হয়তো দেখতাম। যেহেতু মেডিকেল সেন্টারটা আছে কোসেম বললাম যে ওইখানে কালে ভদ্রে 2-1 বাঙালি যায়, তাও যায় না, কারণ হচ্ছে বাঙালি বসে হচ্ছে যে গার্দিনট লাসাপেল, ওইখানে বসে ওনারা হাতি ঘোড়া মাইরা ফেলায়, বহুত কিছু কইরা ফেলায়। গার্দিনট লাসাপেল স্টালিনগ্রাদের বাহিরে ওনারা এদিকে আর ঢুকতে পারেন না, মানে প্যারিস 10-এর 3টা রোডে থাকতে পারেন, এর বাইরে আর যাইতে পারেন না। ওনাদের বেশিরভাগ হচ্ছে লাকর্ণ বোবারবিলে, মানে এগুলা পুরো শহরের বাইরে। ওইখানে ওনারা এক একজন বহুত বড় বড় তরমুজ মারে, ক্ষীরা মারে, অমুক মারে, তমুক মারে, বহু কিছু মারে। এখান থেকে 25-26 বছর তো প্যারিস শহরে, প্যারিস 15তেই রয়ে আসলাম। সুতরাং ওখানে কোনো বাঙালি আসলে এখন আর আমার লোক তর্কও করবে না কেউ, কারণ তারা জানে যে তাদের সবার ওই যে দেখলে আমি কয়ে দিতে পারবো যে ভাই আপনি কোন এরিয়ায় থাকতেন, কোথায় থাকতেন। এ হচ্ছে মূল ঘটনা। সুতরাং বাঙালিদের উপর এনে রাগ হয়ে লাভ নাই, ওই জায়গায় বাঙালিরা যাবেও না কেউ। আর অন্যান্য দেশের বাঙালিদের মতো আসলে প্যারিসের যারা আওয়ামী লীগ করে না, ওরা এরকম স্পিড নেই। বিএনপি জামাতের স্পিড আছে ফ্রান্স, আওয়ামী লীগের নাই। ওখানে সব মরা ধরা, ওগুলো যে রবিবারে আইয়া একটা ছোটখাটো 10 ফিট বা 10 ফিটের রেস্টুরেন্টে গিয়া হাতি ঘোড়া মাইরা ফেলাইবো, বহুত কিছু করে ফেলাইব। ম্যাক্সিমাম আপনারা দেখবেন যে গার্দিনট, মনে রাখেন নামটা, গার্দিনট লাসাপেল গার্দিনট, ওই এরিয়ায় ওনারা মিটিং করবে। সর্বোচ্চ এগুলো ওভারভিলিয়াতে যে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, ওইখানে গিয়ে ওনারা মিটিং করে বিশাল এক একজন নেতা হয়ে যাবে। আর ফ্রান্স শহরে যারাই জিজ্ঞেস, প্যারিস শহরে ভাই ওই মিটিং ওই গার্দিনট, ওই আমরা যে আড্ডা মারছি গার্দিনট অমুক দোকানে যে ঝালাইয়া ফেলাইছি। পরশু দিনকে জয়পুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ফের একবার অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে হুমকিতে পুরো ত্রস্ত হয়ে একেবারে হাজারে হাজারে লোক ছুটেছে বিভিন্ন বর্ডারের দিকে। এখন এরা যে অফিসিয়ালি যে তথ্যটা দিচ্ছে সেটা কিন্তু মানে ওই অফিসিয়ালি, আনঅফিসিয়ালি কি হচ্ছে, যেভাবে এসছিল তারা আবার সেই পথ দিয়েই ফিরে যাচ্ছে, বিএসএফ ছেড়ে দিচ্ছে। এমন অনেক জায়গা আছে যেখানে বিজিবি নেই, সেই সমস্ত জায়গাগুলো দিয়ে তারা ফিরে যাচ্ছে, তারা নিজেরাই বলছে। এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রতিদিন মমতার এই রাজত্বকালে প্রতিদিন 10 থেকে 20 হাজার অবৈধ অনুপ্রবেশকারী ভারতে প্রবেশ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। এখন বিভিন্ন রাজ্য থেকে ধরা পড়ছে। তাদের আগে আসাম থেকে বিতাড়িত হয়েছিলেন, এবার তারা পশ্চিমবঙ্গ দিয়েও এবং বিহারের কিষানগঞ্জ দিয়েও তারা কিছু কিছু করে বেরিয়ে যাচ্ছেন।
কিছু কিছু মানে কি বাক্স প্যাডরা নিয়ে একেবারে স্বরূপনগরের একটা চিত্র একটা তুলে ধরেছেন বিবিসির এক সাংবাদিক। বিবিসি তার উপরে একটা তথ্যচিত্র বানিয়েছে। আমি সেই তথ্যচিত্রের একটা ছোট অংশ, তথ্যচিত্র অনেক বড়, একটা ছোট অংশ আপনাদেরকে তুলে ধরতে চাই। আপনারা একবার দেখুন, দেখে আপনারা জানাবেন যে এরা কতটা বিপদের মধ্যে পড়ে এরা এখন দেশে ভাগবার জন্য এরা উদ্গ্রীব হয়ে রয়েছে, না খেয়ে না দেয়ে ওইখানে পড়ে রয়েছে, কখন ওরা পার হতে পারবে। নানা জায়গা থেকে সাত সকালেই ভারত বাংলাদেশ সীমান্তের দিকে চলে এসেছেন এই নারী পুরুষরা। এরা সকলেই বলছেন যে তাদের বাড়ি আদতে বাংলাদেশের নানা জেলায়। কেউ যশোর, কেউ খুলনা, কেউ সাতক্ষীরা থেকে ভারতে এসেছিলেন কয়েক বছর আগে, কেউ বা বাবা মায়ের হাত ধরে প্রায় 4 দশক আগেই চলে এসেছিলেন ভারতে। দেখি কখন বিএসএফ ওই পারে পার করে, দেখি ততক্ষণ বসে থাকি এখানে। বিএসএফ পার করলে ওপারে তো আবার আপনাদের দেশের বিজিবি আছে, তারা কি নিয়ে নেবে আপনাদের, ঢুকতে দেবে দেশে? হ্যাঁ, ওখানে তো ওখানকার ডকুমেন্টস আছে, ওই পারে জন্ম সার্টিফিকেট আছে, হয়তো যেতে দেবে। এই সীমান্ত চেকপোস্ট পেরিয়ে কিছুটা গেলেই তারালি গ্রাম, আর তারপরেই সোনাই নদী। নদীর ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। নদীর দুই প্রান্তের মানুষ খুব সহজেই যোগাযোগ রাখেন নিজেদের মধ্যে। এপার থেকে একটা চিৎকার দিলেই অন্য পারের বাসিন্দারা সাড়া দেন। যাচ্ছে আমাদের বাড়িওয়ালারা আমাদের বাড়ি থেকে বের করে দিতে বললো যে এরকম এখন বিজেপি সরকার এসছে, আমাদের পাড়ায় পুলিশ এসছে, আমাদের বাড়ি খালি করে দাও। তাই আমার বাড়িওয়ালা আমাদেরকে বের করে দিতে, আর কেউ ঘর ভাড়া দেবে না। এই পুলিশই এসে করছে যে বাংলাদেশি যা আছে ভাগো, না হলে পরে আমরা ব্যবস্থা নিলে তখন আরো খারাপ হবে, এই জন্য আমরা চলে যাচ্ছি। ওই আগের বার যখন এসআইআরটা হলো না, ওই সময়টা গেলেই ভালো হতো। পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিজেপি আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে তার ভাষায় অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত করা হবে, তারপরে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং শেষে প্রত্যর্পণ করা হবে। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দাবি, নতুন সরকার আসার পরেই তারা আতঙ্কিত হয়ে ভারত ছাড়ছেন। বিজেপি যখন থেকে জিতেছে, যে বললো কিনা যে এখানে রাখা যাবে না বাংলাদেশের দেশে। আমি আছি, আমার স্বামী আছে, বাবা মা সব চলে গিয়েছে আগে এসআইআর এর সময়। বাংলাদেশের লোক ধরলে জেলে ঢুকাই দিচ্ছে, আর এই সুযোগ দিয়েছে, এই সুযোগে চলে যাচ্ছে। হাকিমপুর সীমান্তে জড়ো হওয়া মানুষদের বেশিরভাগই বলছেন যে তারা 2, 4, 5 বছর আগে ভারতে চলে এসেছিলেন অবৈধ পথে। অনেকেরই ভারতে বসবাসের বৈধ কোনো নথিই নেই, কিন্তু কয়েকজন আবার বলছেন যে তারা ভারতের নাগরিক পরিচয়পত্র বানিয়ে নিয়েছিলেন। এমনকি এমন একজনেরও দেখা পেলাম যিনি গত 38 বছর ধরে ভারতে থাকছেন এবং 2024 সালের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছিলেন। বাবা মা নিয়েছিল ছোটবেলায়, 10 বছর বয়সে নিয়েছিল। বাবা মা এখানেই মারা গেছে, এখানে বিয়ে করি, 4-5টা ছেলে মেয়েও জন্ম দিই এখানে। আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট সব ছিল। 2024 অনলাইনে আবেদন করেছিলাম, করলে হয়েছিল ভোটার কার্ডটা। 24 ভোটও দিয়েছি, 26 ডিলেট। এখানে সরকার এখন যে ক্ষমতা আছে সে রাখবে না আমাদের। বাবা মার ডকুমেন্ট চাই, বাবা মার ডকুমেন্টস কোথায় পাবো? আর বাবা মার ডকুমেন্ট ছিল কি তাও তো জানি না। সীমান্তে জড়ো হওয়া কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নথি যাচাইয়ের পরে ঠিক কি হচ্ছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা। তবে স্থানীয় মানুষরা দেখছেন যে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই মানুষদের। এদের এখান থেকে বিএসএফ ও বা আমাদের থানার প্রশাসন মিলে এদের বিভিন্ন কাগজপাতিগুলো দেখাশোনা করার পরে এদের বায়োমেট্রিক করা হচ্ছে। বায়োমেট্রিক করার পরে এখান থেকে
পেছন দিয়ে একটা রাস্তা আছে, তারালির মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, প্রায় 4 কিলোমিটার, আমুদিয়া বর্ডার বলে একটা জায়গা আছে, ওইখানে নিয়ে ওনাদের হাঁটা বর্ডার দিয়ে পার করে যাচ্ছে। দিনের বেলায় মানে সন্ধ্যের আগে দিচ্ছে, আবার অনেক সময় রাতে যাচ্ছে, কাগজপাতি ও ওদের চেক আপ আছে, অনেক কিছু হাতের ফিঙ্গার নিচ্ছে, অনেক কিছু নিচ্ছে। হাকিমপুর সীমান্তে যে কথিত অনুপ্রবেশকারীরা জড়ো হচ্ছেন কয়েকদিন ধরেই, সেটা যে তার সরকারের নেওয়া নীতির ফলেই, সে কথাই আবারও বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা নতুন কিছু নয়, প্রেজেন্ট অ্যাক্টই রয়েছে, এবং আমরা বলে দিয়েছি যে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে কোর্টে পাঠানোর কোনো দরকার নেই, আইনে নেই, সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করবে। বিএসএফ এর যা ভারত সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে আছে এগ্রিমেন্ট, তাতে বাংলাদেশি প্রুফ করে হ্যান্ডওভার করে দেবে। আমাদের জেলে 3 মাস 6 মাস 2 বছর রেখে আপনার চাল, আপনার ডাল, আপনার তেল, আপনার মাছ, আপনার ডিম, আপনার কাপড়, আপনার মেডিসিন ওদেরকে দেব কেন? মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের মুখে ভারতের অনেক সাধারণ মানুষের কথাতে বারে বারেই উঠে আসে তাদের ভাষায় অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার প্রসঙ্গ। কি মনে হয় এ ধরনের কথায়? এখন এই চাপ আছে সরকারের যে থাকা যাবে না ভারতবর্ষে, চলে যাচ্ছে। আবার সুযোগ পেলে আসবেন নাকি? না, আর আসবো না। কেন? আর সুযোগে এবার যদি বা আসি তো এবার সরকারি মাধ্যমে যেটা পাসপোর্ট করে যেভাবে আসা যায়, ঘুরতে আসলাম, ওইটা ঠিক আছে, তাহলে আর মনে হয় না যে আর আসতে পারবো বলে। খারাপ কিছুটা লাগলেও আর কিছু করার নেই, কেন ওটাই তো বাস্তব জিনিস। মঙ্গলবার যারা এই সীমান্তে এসেছিলেন বাংলাদেশে ফিরে যাবেন বলে, তাদের একাংশকে যেমন সেদেশে যেতে না দিয়ে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তৈরি আটক শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, এই নারী পুরুষদেরও কি সেখানেই নিয়ে যাওয়া হবে? বুধবার সন্ধ্যা পর্যন্ত সেটা অনিশ্চিত ছিল। ভারতবর্ষের বিরুদ্ধে বিষোদ্গার করতে গিয়ে 2024 সালে আসিফ নজরুল, যেটা 1 নম্বরের মিথ্যেবাদী ফেরেববাজ, সেটা মানুষকে কি ভুল বুঝিয়েছিল যে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে কাজ করে উপার্জন করছে, তাদেরকে দূর করতে হবে, এরাই আমাদের পেটের ভাত মারছে। আজ পর্যন্ত 26টা লোক বার করতে পারেনি। এখন তারা তো এখন ক্ষমতায় ছিল, তাদেরকে যখন ধরা হয়েছে এক একজন এক এক রকম কথা বলেছে। আসিফ নজরুল তো পরিষ্কার বলে দিয়েছে যে আমি যখন বলেছিলাম তখন আমি তো উপদেষ্টা ছিলাম না, এখন আমি উপদেষ্টা। কথার কথা এটা, মানে মিথ্যে কথা বলার জায়গা পায় না। এইবারেতে বোঝ, এই যে হাজারে হাজারে ফিরছে, প্রতিদিন যেমন 10,000 ঢুকেছিল, এইবারে প্রতিদিন 10,000 করে এখান থেকে পাচার হচ্ছে। আমরা তথ্যচিত্র দেখেই বুঝতে পেরেছেন যে এরা কিভাবে এখানে এসে কাজকর্ম করত, সরকারি সুযোগ সুবিধা নিত এবং সরকারি হাসপাতালে সন্তানদের জন্ম দিত। আবার গর্ব করে বলছে যে আমি 4-5টা সন্তানের জন্ম দিয়েছি। এরা সব হচ্ছে অবৈধ বাংলাদেশি, যারা এই লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, যারা ভোট দিয়েছে, ভোট দিয়ে তেমন লোকও রয়েছে স্বীকার করেছে ভোট দিয়েছে, যারা করে গম্যে খেয়েছে, সরকারি সুযোগ সুবিধা নিয়েছে। এবার বাংলাদেশে যখন যাবে তখন তাদের কি দুরবস্থা হয় একবার তারা নিজেরা ভোগ করে দেখুক। মানে বাংলাদেশের বর্তমানে যা অর্থনৈতিক অবস্থা এবং যা কর্মক্ষেত্রের অবস্থা, তাতে এখানে ওখানে গিয়ে কাজ না পেয়ে তাদেরকে না খেয়ে মরতে হবে। এখন এই যে পারাপারের বিষয়টা না, এই পারাপারের বিষয়টা সে বামফ্রন্ট আমল থেকে চলছিল, কিন্তু এত ব্যাপকভাবে হয়নি।
যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় একদম স্বীকৃতভাবে করে দিয়েছিলেন যে তোমরা নির্ভয়ে এসো, শুধু আমাদের ভোটটা দিয়ে দিও। এখন এই যে যারা ওই ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিয়েছিল, এমন ৬২,০০০কে ধরা হয়েছে সারা দেশে। ৬২,০০০, হিসেবটা কম নয়। এই যারা জালি মালগুলো তৈরি করত, বিভিন্ন ওই ছোট ছোট ক্যাফে খুলে তারা ১০,০০০, ১৫,০০০, ৫,০০০, ৮,০০০ যে যেমন পারতো মাথায় বাড়ি বেড়ে তারা এরম টাকা আদায় করতো। ৬২,০০০ ফিগারটা কম সারা দেশে? তাহলে কত লক্ষ কত কোটিকে এরা এখানে ঢুকিয়েছে এবং আধার কার্ড, ভোটার কার্ড এইগুলোকে বানিয়ে দিয়েছে, বিভিন্ন নকল পরিচয়পত্র। এখন এই সমস্ত ধরা পড়ে গেছে। এরপরও আবার স্বরাষ্ট্রমন্ত্রী আজকে গতকালকে বলেছেন যে আবার একটা SIR এর মতো হবে, আবার নতুন করে আবার নিরীক্ষণ করা হবে, কারণ ২৭ লক্ষ যে বাদ পড়েছে তারপরে তার মধ্যে অনেক লুকিয়ে রয়েছে, সেগুলোকে খুঁজে বার করা হবে। অতএব আমাদের এখান থেকে ঘাট থেকে প্রায় ৪-৫ কোটি মানুষ, আগে তো ২ কোটি বলা হয়েছিল, আমার হিসেব হচ্ছে ৪-৫ কোটি মানুষ অন্তত আমাদের হালকা হবে। আমরা এবার যদি জনগণনা করি তাহলে দেখতে পাবো অরিজিনালি আমাদের ১৪০ কোটির দেশ নাকি ১৩৫ কোটি না ১৩৩ কোটি। আমাদের কত কোটির দেশ আমরা তো বুঝতে পারবো। এদিকে তাড়িয়ে দিতে পারলে আমাদের অর্থনীতিও দাঁড়াবে, শিল্পও দাঁড়াবে, সামাজিক স্থিতিশীলতাও ফিরবে। বাংলাদেশটা বুঝুক তারা কি করবে। বড় বড় কথা তো আছে, কলকাতা দখল করতে গেছিল 7 দিনে, দখল কর। এখন তোদের লোকজন তোদের ঘাড়ে ওপর চেপে বসছে, ভারতবর্ষের সঙ্গে পাঙ্গা।